পূর্বের পার্টে আমরা দেখেছি ডনের সন্দেহ যে মডেল মিডাকে হত্যা করা হয়নি, সে বেঁচে আছে। আর তার সন্দেহ একদমই ঠিক হয়। যখন তারা ওই নার্সের গাড়ির পিছু করতে থাকে তখন তারা জানতে পারে যে মিডা আসলেই বেঁচে আছে। তো এই পার্টের শুরুতে আমরা দেখতে পাই পুলিশ অফিসাররাও হত্যাকারীর পেছনে পড়ে আছে আর সবাইকে জিজ্ঞেস করে জানতে পারে হত্যাকারী কোথায় আছে। এদিকে মিডা, ডন, ফ্রেড আর সারাকে ওই বাসায় নিয়ে যায় যেখানে মিডা এখন লুকিয়ে আছে। সারা বলে, তুমি নিজে মরে যাওয়ার এই ড্রামা কেন করেছো এটা বলো, আর তুমি এই বাচ্চাকে এত পছন্দ কেন করো। তখন ডন বলে, এই বাচ্চাটা হয়তো তার ছেলে, না হলে সেই বাচ্চার এতটা কেয়ার কেন করবে। তখন মিডা বলে, হ্যাঁ এটা আমার ছেলে। তো এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিডা ওই হাসপাতালে স্বেচ্ছাসেবকের কাজ করছিল আর তখন সে ওই ছেলেটাকে দেখেছিল। বোর্ডের ছেলেটার নাম দেখে মিডার ভেতরে একটা ফিলিংস জেগে ওঠে, কারণ সে ভেবে রেখেছিল যে যখন তার বাচ্চা হবে তখন তাকে সেই নামই দেবে। তখনই সেখানে একটা নার্স চলে আসে, যাকে দেখে মিডার মনে পড়ে যায় যে 7 বছর আগে যখন মিডা প্রেগনেন্ট ছিল তখন ওই নার্সই তার চেক আপ করেছিল। মিডার একজন বয়ফ্রেন্ডও ছিল, কিন্তু মিডা তার সাথে ব্রেকআপ করেছিল। মিডা তার কারণেই প্রেগনেন্ট হয়েছে। যখন মিডা ওই নার্সকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন, তখন নার্স তাকে বলে, 7 বছর আগে যখন তোমার বাচ্চা জন্ম নেয় তখন তোমার বয়ফ্রেন্ড আমাকে টাকা দিয়েছিল আর তোমাকে মিথ্যা কথা বলতে হয়েছিল যে তোমার বাচ্চা মৃত জন্ম নিয়েছে। আমিও টাকা লোভে তোমাকে মিথ্যা কথা বলেছিলাম। কিন্তু তারপরে মিডার বয়ফ্রেন্ড ওই বাচ্চাকে একটা অনাথ আশ্রমে রেখে এসেছিল। যখন আশ্রমের লোকেরা বাচ্চার নাম জিজ্ঞেস করে তখন মিডার বয়ফ্রেন্ড ওই নামটাই বলে যেটা মিডা তার ছেলেকে দিতে চেয়েছিল। এই কথা শুনে মিডা অনেক ইমোশনাল হয়ে যায় আর তখন মিডা সিদ্ধান্ত নেয় যে সে তার ছেলেকে নিজের সাথে নিয়ে যাবে। কিন্তু ওই বাচ্চাকে একজন দত্তক নিয়েছিল, আর যে দত্তক নিয়েছিল সেটা অন্য কোনো লোক নয় বরং ওই লোকই যাকে মিডার হত্যাকারী ভাবা হচ্ছিল। কিন্তু এই লোক বাচ্চাকে অনেক মারত আর তার চিকিৎসার সব ফান্ড সে একাই খরচ করত। তখন মিডা সিদ্ধান্ত নেয় যে সে তার বয়ফ্রেন্ডের থেকে বদলা নেবে যে তাকে এভাবে ধোঁকা দিয়েছে। তাই মিডা তাড়াতাড়ি তার বয়ফ্রেন্ডের বাসায় যায় আর সেখানে ওই নেকলেসটা দেখতে পায়। আর মিডা এটা জানতো যে এটা অনেক স্পেশাল একটা নেকলেস, যেটাকে কুইন অফিসারের টিয়ার্স বলা হয়। তো মিডা তার বয়ফ্রেন্ডের থেকে বদলা নেওয়ার জন্য ওই নেকলেসটাকে চুরি করেছে। কিন্তু এই নেকলেস নিয়ে আসার পর মিডার লাইফে অনেক অ্যাক্সিডেন্ট হতে শুরু করে, যে অ্যাক্সিডেন্টগুলো থেকে সে বারবার বেঁচে যেত। এমনকি একবার তো তার বাসায় ভাঙচুরও হয়েছিল। আর দ্বিতীয়বার কাজ করার সময় তার মাথার ওপরে একটা ভারী জিনিস পড়তেই যাচ্ছিল, কিন্তু সে বেঁচে যায়। মিডার কাছে এরপর একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে যে ওই নেকলেস ফিরিয়ে দাও, না হলে তোমার রক্ষা নেই। তখন মিডার তার বয়ফ্রেন্ডের উপরে সন্দেহ হয়, কারণ মিডা তার বাসা থেকেই ওই নেকলেসটাকে চুরি করে এনেছিল। একবার মিডা তো তার বয়ফ্রেন্ডকে ওই নেকলেস ফিরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ওই নেকলেস মিডার বাসা থেকেও মিসিং হয়ে গিয়েছিল। মিডা তো তার ছেলেকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যেতে চেয়েছিল, যেখানে সে শান্তিতে জীবন কাটাতে পারবে। আর মিডার ছেলেকে যে দত্তক নিয়েছিল সেই লোক বাচ্চাটাকে অনেক অত্যাচার করত, এই জন্য মিডা তার থেকেও বদলা নিতে চেয়েছিল। এই জন্য মিডা ওই লোকের গাড়ি চুরি করে আর গাড়ির ভেতরে তার কিছু জিনিস রেখে বাসায় চলে আসে। এরপর সে তার বাসায় এমন সেটিং করে যেন মনে হয় তাকে হত্যা করা হয়েছে। তারপর ওই লোকের মতো ড্রেস পরে সেখান থেকে সে বের হয়ে যায়। আর যেরকম সে চেয়েছিল পুলিশেরও ওই লোকের ওপরে সন্দেহ হয়, যেখান থেকে পুলিশ অফিসার ওই লোককে ধরেছে। সেখানে মিডাই আসলে তাকে বেঁধে রেখেছিল যাতে সে সেখান থেকে পালিয়ে যেতে না পারে। এরকম ভাবে মিডা তার ছেলের সাথে পাক্কা প্ল্যান বানিয়ে নতুন একটা জীবন শুরু করতে চাচ্ছিল। তো প্রেজেন্টে ডন বলে, তুমি যা বলেছো তার জন্য শুধু একটাই শব্দ বলবো, বাহ। কিন্তু আমার তোমার গল্পের প্রতি বেশি ইন্টারেস্ট নেই। আমি শুধু এতটুকুই জানতে চাই যে ওই নেকলেসটা কোথায় আর তোমার বয়ফ্রেন্ডকে এটা বলো। কিন্তু মিডা তাকে কিছু বলতেই চায় না আর বলে, আমার ছেলের হার্টের সমস্যা, তাই তার ট্রিটমেন্টের জন্য আমাকে ফ্লাইটে অন্য কোথাও যেতে হবে। যদি আমি সময় মতো পৌঁছাতে না পারি তাহলে বিপদ হয়ে যাবে। প্লিজ এইবার আমাকে যেতে দাও। যখন আমার ছেলের অপারেশন হয়ে যাবে তখন আমি তোমাকে সব সত্যি বলে দেব। এসব বলতে বলতে সে কান্না করতে শুরু করে। তখন ওই বাচ্চা ডনকে বলে, আপনি আমার আন্টিকে কান্না কেন করাচ্ছেন? সে অনেক ভালো, তাকে খুব বিরক্ত দেখাচ্ছে। কিন্তু ডন তো জিদ ধরে থাকে যে যতক্ষণ তুমি আমাকে তোমার বয়ফ্রেন্ডের ব্যাপারে না বলবে আমি তোমাকে কোথাও যেতে দেব না। সারা মিডার কষ্ট দেখতে পারে না, তাই সারা ডনকে অন্য রুমে নিয়ে গিয়ে বলে তাকে ছেড়ে দাও। যদি সে তার বয়ফ্রেন্ডের নাম বলে হয়তো তার কোনো বিপদ হবে, এই জন্য হয়তো ওই বেচারি বলতে চাচ্ছে না। বাচ্চাটা চিকিৎসা হতে দাও, তারপর মিডা আমাদের নাম বলবে। কিন্তু ডন বলে, সেটা আমার মায়ের নেকলেস ছিল আর আমার মাকে কেউ হত্যা করে সেটা চুরি করে নিয়ে গেছে। আমাকে ওই হত্যাকারী খোঁজও করতে হবে
আর এমনিতেও মিডা একজন মডেল, তাই সে খুব সহজেই মিথ্যাকে সত্যি বানাতে পারবে। এটা তার জন্য কঠিন হবে না, তুমি এটা বুঝবে না। এসব বলে ডন দরজা খুলে বাইরে যায় আর দেখে সেখানে না মিডা আছে, আর না ওই বাচ্চা, আর না ওই নার্স। তারা ফ্রেডকে বেহুশ হওয়ার ইঞ্জেকশন লাগিয়ে পালিয়ে গেছে। তখন ডন সারার উপর রেগে যায় আর বলে, তোমার জন্য এইসব হয়েছে, তুমি তো তাদের উপরে দয়া দেখিয়ে আমাকে অ্যাডভাইস দিচ্ছিলে। অন্যদিকে মিডা আর নার্সকে দেখানো হয় যারা গাড়ি নিয়ে খুবই স্পিডে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। এর মধ্যেই বাচ্চার তাপমাত্রা খুব বেড়ে যায়, তাই এখন তাদের রাস্তায় কোনো হাসপাতালে থামতে হবে, কারণ প্রথমে ওই বাচ্চার কন্ডিশন চেক করতে হবে। ওইদিকে 1 ঘন্টা পর ফ্রেডের জ্ঞান ফেরে। তখন ডন ফ্রেডকে বলে, তুমি তাড়াতাড়ি ওই গাড়ির ট্র্যাকিং ডিভাইস চেক করো। এই কথা শুনে সারা চমকে যায় আর বলে, তোমরা কি ওই গাড়িতে ট্র্যাকিং ডিভাইস সেট করেছো? ডন বলে, আরে হ্যাঁ, ওটা তো আমরা কবেই করেছি, এখন শুধু ট্র্যাক করতে দেরি। এরপর যখন ফ্রেড তাদের গাড়ি ট্র্যাকিং করে তখন জানতে পারে যে তারা রাস্তার কোনো হাসপাতালে থেমেছে। তারপর আর কি 3 জন হাসপাতালে যায়। তাদেরকে দেখে মিডা চমকে যায় যে এরা কিভাবে জানলো যে আমরা এখানে আছি। ডন বলে, দেখো এখন পালিয়ে গিয়ে কোনো লাভ নেই, তুমি আমাকে এক এক করে সব ডিটেলস বলে দাও। আর এমনিতেও তুমি এয়ারপোর্টের টাইমে পৌঁছাতে পারবে না, আর না এই বাচ্চার অপারেশন হবে। এই কথা শুনে মিডা কান্না করে আর বলে, যদি সময় মতো আমার বাচ্চার অপারেশন না হয় তাহলে আমার বাচ্চা আর বাঁচবে না। আর তখনই একটা হেলিকপ্টারের আওয়াজ আসে। আসলে এটা ডনের হেলিকপ্টার। ডন বলে, আমি আমার ইচ্ছে বদলানোর আগেই তুমি আমার হেলিকপ্টারে উঠে এয়ারপোর্টে যাও। যদি তুমি গাড়িতে যাও তাহলে এয়ারপোর্টে পৌঁছাতে 2 ঘন্টা লেগে যাবে, আর তুমি তোমার ফ্লাইট মিস করবে। কিন্তু একটা কথা মনে রাখবে, যখন তুমি ফিরে আসবে তখন তুমি নেকলেস আর তোমার বয়ফ্রেন্ডের ব্যাপারে সব ডিটেলস দিয়ে দেবে। তারপর মিডাও বের হওয়ার সময় মিডার ছেলে এসে বলে, আঙ্কেল, আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই কথা শুনে ডন রেগে যায় আর বলে, তোমার কি আমাকে দেখে আঙ্কেল মনে হয়? এদিকে ডনকে এরকম করতে দেখে সারা আর ফ্রেড হাসে। তখনই মিডা আবারও ফিরে এসে ডনকে একটা নাম বলে চলে যায়। মনে হয় সে যদি ডনকে বেশি কিছু বলে তাহলে তার জীবনে বিপদ হতে পারে, এজন্য সে বেশি কিছু বলে না। কিন্তু মিডা এখন শুধু ডনকে একটা নামই বলেছে। তারা চলে যাওয়ার পর ডন সারাকে একটা পেন্টিং দেয় যেটা ওই বাচ্চা বানিয়েছে। ডন সারাকে বলে, এটা তুমি তোমার ওই পুলিশ অফিসার ফ্রেন্ডকে দিয়ে দাও। ওইদিকে পুলিশ অফিসার ওই সাসপেন্ডেড হত্যাকারীকে জিজ্ঞেস করে যে তুমি যে বাচ্চাকে দত্তক নিয়েছিলে সে এখন কোথায়, আর তুমি মিডাকে হত্যা কেন করেছো? কিন্তু সে একগুঁয়ে হয়ে বলে, আপনার কাছে কি এভিডেন্স আছে যে আমি মিডাকে হত্যা করেছি? পুলিশ অফিসার তখন বলে, তোমার ওয়াইফও মিসিং, তাকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো চুপচাপ বলো। কিন্তু তখন সে বলে, আমাকে খামোখা হুমকি দেবেন না, যদি কোনো এভিডেন্স থাকে তাহলে দেখান। তখন অফিসারের জুনিয়র এসে তার কানে কিছু একটা বলে আর তাকে মিডার ছেলের বানানো পেন্টিং দেয়। ওই লোকেরা এই ড্রয়িং এর উপর ভিত্তি করে খোঁজ করা শুরু করে। ওই বাচ্চার পেন্টিং এর মাধ্যমে তারা জানতে পারে বাসার সামনে জায়গায় কিছু দাফন করা হয়েছে। যখন তারা ওই জায়গা খনন করে তখন তারা ওই লোকের ওয়াইফের বডি পায়। এর মানে ওই লোকই তার ওয়াইফকে মেরে সেখানে দাফন করেছে। ওইদিকে ডন আর তার সাথীরা বাসায় ফিরে যাচ্ছিল। তখন ফ্রেড ডনকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে যে মিডা মারা যায়নি, বেঁচে আছে? ডন তখন বলে, ভেরি সিম্পল, সেদিন যখন আমি তার বাসায় ঢুকেছিলাম সবদিকে শুধু রক্ত আর রক্ত ছিল, কিন্তু রক্ত দেখে আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে কেউ রক্ত জেনে শুনে জায়গায় জায়গায় ফেলে রেখেছে। আর এখন তো জানতে পেরেছি যে ওইসব কিছু মিডাই করেছে, কিন্তু তার একটা অ্যাওয়ার্ড ছিল যেটা সে বাসায় ভুল করে রেখে চলে গিয়েছিল, যেটা মিডার সর্বপ্রথম অ্যাওয়ার্ড ছিল। এজন্য মিডা ওই অ্যাওয়ার্ডকে খুব ইম্পর্টেন্ট মনে করত, আর সেটা নেওয়ার জন্য মিডা আবার ফিরে এসেছিল, আর তখনই সে ফেঁসে যায়। এইভাবেই আমি পুরো বিষয়টি জানতে পেরেছি। এরপর 3 জন বাসায় ফিরে আসে। ডন সারাকে বলে, তোমার কাজ এখন থেকে শেষ হয়ে গেছে, তোমার সাহায্যের এখন আর আমাদের প্রয়োজন নেই। আর হ্যাঁ, যা কিছুই হয়েছে তার ব্যাপারে অন্য কাউকে কিছু বলবে না। সারাও বলে, কাউকে বলবো না। এটা বলে সে চলে যায়। তখন ফ্রেড দেখে সারা তার ড্রেস গাড়িতে রেখে চলে গেছে। ওইদিকে সারা অনেক গিল্টি ফিল করছিল, কারণ ডন তো নিজের মায়ের নেকলেসের জন্য ইনভেস্টিগেশন করছিল, কিন্তু সারা না জেনে তাকে কত কিছু বলেছে। সারার মনে হয়েছিল ডন অনেক টাকার মালিক, এজন্য হয়তো সে অ্যাটিটিউড দেখাচ্ছিল, কিন্তু এরকম না। এখন আর সারা ডনের উপরে রাগ হচ্ছে না। তখনই সারার মনে হয় যে সে ডনের জন্য এত কাজ করেছে, তার বদলে সারা যে ড্রেস পাওয়ার কথা সেই ড্রেস সারা গাড়িতে ভুলে রেখে চলে এসেছে। তারপর সারা যখন নিচে যায় তখন দেখে গাড়ি লক করা, তাই সারা গাড়ির চাবি নেওয়ার জন্য ফ্রেডের বাসায় যায়, কিন্তু সেখানে কেউই ছিল না। কিন্তু সারা ওই সিক্রেট রুমের দরজা দেখে যেটার মাধ্যমে ডনের অফিসে পৌঁছানো যায়। সারা যখন ওই অফিসের ভেতরে যায় তখন দেখে সেখানে অনেক বই রাখা আছে। এসব দেখে সারা অনেক হতবাক হয়ে যায় আর বলে, অনেক আজব জায়গা মনে হচ্ছে। সারা বলে, মুভিতে যদি এরকম করে রাখা বই কেউ সরায় তাহলে কোনো একটা সিক্রেট দরজা খুলে যায়।
এসব কথা ভেবে সারা এক এক করে সব বই সরিয়ে দেখে। আর সত্যি বন্ধুরা, এখানে একটা বই সরানোর সাথে সাথে একটা সিক্রেট দরজা খুলে যায়। সারা তো একদম হতভম্ব হয়ে যায়, কিন্তু এই জায়গাটা কেমন এটা জানার জন্য সে অনেক কৌতূহলীও হয়ে যায়। তাই সারা লিফটে নিচে চলে যায় আর দেখে সেখানে একটা সিক্রেট আড্ডা রয়েছে। তার মানে এই দুই ধূর্ত মানুষ অনেক প্ল্যানের সাথে এখানে কাজ করছে। এসব ভেবে সারা আরো আগে যায়। সেখানে ডনের ফ্যামিলিদের ছবি ছিল। অন্যদিকে ডন জিম করছিল। তারপর যখন সে বাইরে আসে তখন দেখে সেখানে সারা ড্রেস পরে আছে, যেটা সারা গাড়িতে রেখে চলে গিয়েছিল। আসলে ফ্রেড সেই ড্রেস এখানে এনেছিল। এদিকে ডনের আসার শব্দ শুনে সারা সিঁড়ির নিচে লুকিয়ে পড়ে। ডনও সারাকে দেওয়া ওই ড্রেস বের করে বলে, এই ড্রেস কি কম ছিল, যার কারণে সারা এটা ফিরিয়ে দিতে চাচ্ছিল? আমি একটু নিজে পরে দেখি। এটা বলে ডন ড্রেসটা পরতে লাগে, কিন্তু তখনই তার নজর পড়ে সারার উপর। সারা ডনকে দেখছিল, আর এখানে ডনের অনেক লজ্জা লাগে যে সারা আমাকে এভাবে দেখে ফেললো। সারা বলে, তুমি এত টেনশন কেন দেখাচ্ছ? আমি খারাপ ভাবো না, কোনো সমস্যা নেই। কিন্তু ডন রেগে যায় আর জিজ্ঞেস করে, তুমি আগে এটা বলো যে তুমি এখানে কিভাবে আসলে? এর মধ্যেই সেখানে ফ্রেডও চলে আসে আর বলে, আরে ইয়ার, শার্ট ছাড়া তুই একটা মেয়ের সামনে কিভাবে দাঁড়িয়ে আছিস? লজ্জা লাগে না তোর? এই নে আমার কোট পরে নে। সারা বলে, আমি জানতাম না যে এই আন্ডারগ্রাউন্ডে তোমার এত বড় একটা আড্ডা রয়েছে। আমি তো শুধু আমার ড্রেস নেওয়ার জন্য ফিরে এসেছিলাম, কিন্তু তোমরা চিন্তা করো না, আমি এই ব্যাপারে কাউকে কিছু বলবো না। এটা বলে সারা তার ড্রেস নিয়ে চলে যায়। তখন ফ্রেড বলে, আরে ইয়ার, তুই এই মেয়েকে এখানে কেন নিয়ে এসেছিস? ডন রেগে যায় আর বলে, আমি তাকে ডাকিনি, তুই তো নিজেই তাকে আমাদের টিমে নিতে চেয়েছিলিস, মনে আছে? এসেছে আমাকে প্রশ্ন করতে। পরের সিনে আমরা দেখি কিম সারাকে জিজ্ঞেস করে, সে এই ড্রেস তোমাকে দিয়ে দিয়েছে নাকি তুমি চুরি করেছো? কিন্তু সারা তো ইনভেস্টিগেশনের ব্যাপারে কাউকে কিছু বলতে পারবে না। তাই সারা বলে, হ্যাঁ, আমি তার কাজে সাহায্য করেছি আর তার বদলে সে আমাকে এই ড্রেস দিয়েছে। আমি কালকে এই ড্রেস বিক্রি করে দেব। এই ড্রেস বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো। ওইদিকে আমাদের ফ্রেডকে দেখানো হয়। ফ্রেড ডনকে জিজ্ঞেস করে, মিডা যাওয়ার আগে তোমাকে কি বলেছিল, কি নাম বলেছে সে? ডন বলে, মিডা বলেছিল যে তুমি কেনেথের থেকে সাবধানে থাকবে। আর কেনেথ অন্য কেউই নয়, বরং ওই লোক যে ক্লাবে সারার হাত ধরেছিল। ওই সময় যখন কেনেথের আর মডেলের ঝগড়ার সময় গিয়েছিল, শুধু এতটুকুই না, ওই কেনেথ আসলে ডনের কোম্পানিতে কাজ করে আর সে ডনের পজিশন কেড়ে নিয়ে নিজে সিও হতে চায়। এখন তারাও বুঝতে পারে যে অবশ্যই তারও ওই নেকলেসের সাথে কোনো কানেকশন আছে। আর ওইদিকে সারার তো শুধু ডনের কথাই মনে পড়ে, তাই সারা ঘুমাতেও পারে না। ডন যে তার ড্রেস পরেছিল আর সারাকে দেখে ডন কত নার্ভাস হয়ে গিয়েছিল, এইসব কিছু সারার মনে পড়ে যায়। সারা ওখানে ডনের মায়ের যে ছবি দেখেছিল, ওই ছবি দেখে সারার মনে হয় সে ডনের মাকেও কোথাও দেখেছে। আর তখন সারার মনে পড়ে যে যখন সে ছোট ছিল তখন সারা একটা এতিমখানায় থাকতো, আর তখন ডনের মা সেখানে একদিন এসেছিল, কিন্তু হঠাৎ করে তাকে কেউ হত্যা করে। কিন্তু এসব কিছু সারা এখন অপরিষ্কার দেখে আর তার তেমন কিছু মনেও থাকে না। পরের দিন ডন অফিসে গিয়ে একটা প্রজেক্ট ম্যানেজার থেকে প্রজেক্টের রিপোর্ট চায়, কিন্তু এই রিপোর্ট দেখে ডন জিজ্ঞেস করে, এই রিপোর্ট তুমি বানিয়েছো নাকি অন্য কেউ? আসলে ম্যানেজার ওই রিপোর্টের বেশি ডিটেলস জানতো না, এই জন্য ডন এই প্রশ্ন করে। ম্যানেজার বলে, স্যার, আমাদের টিমের লোকেরা এটি তৈরি করেছে। ডন বলে, যদি তোমার টিমের লোকেরাই তৈরি করে থাকে তাহলে তুমি তোমার টিমের লোকেদের কেন নিয়ে আসলে না? ঠিক তখনই কেনেথ সেখানে চলে আসে আর অ্যাটিটিউড নিয়ে বলে, এই প্রজেক্ট আমি করেছি, এই জন্য এর মধ্যে তোমার হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। আর তার তো ডনের সাথে ঝগড়া, সে নিজে কোনোভাবে ডনকে সিইও পজিশন থেকে সরিয়ে নিজে সিইও হতে চায়। ডন তার সাথে তর্ক করে না আর বাইরে চলে যায়। কিন্তু কেনেথ ম্যানেজারকে বলে, তুমি আমার জন্য কাজ করবে, বুঝতে পেরেছো? তোমার ডনকে উত্তর দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু তাদের সব কথা ডনের সেক্রেটারি শুনে ফেলে। তখন ডন সেখানে এসে সেক্রেটারিকে জিজ্ঞেস করে, তোমারও কি তার ব্যবহারে কিছু ভুল মনে হচ্ছে? সেক্রেটারি বলে, হ্যাঁ স্যার, আমার তো এরকমই মনে হচ্ছে। ডন বলে, তোমার শরীর কেমন? তখন সেক্রেটারি ডান্সের মতো করে বলে, স্যার, আমি তো খুবই ভালো আছি। দেখুন, আমি তো সবকিছুই করতে পারি, নাচতেও পারি, কিন্তু আপনার শরীর কেমন? আমার মনে হলো আপনি কিছুক্ষণ আগে আমি আপনাকে হাসপাতালে দেখেছিলাম। আসলে যখন ডন কেসের ইনভেস্টিগেশনের জন্য হাসপাতালে গিয়েছিল তখন তার সাথে ডনের দেখা হয়েছিল। আপনাদের হয়তো মনেই আছে যে সেক্রেটারি ডনকে দেখেছিল, কিন্তু সেক্রেটারি শিওর ছিল না যে আসলে সেটা ডন নাকি অন্য কেউ। কিন্তু ডন কথা ঘুরিয়ে বলে, কাজ সেরকম পড়ে আছে, যাও কাজ করো। পরের সিনে আমরা ফ্রেডকে দেখি যে অফিস থেকে বাসায় ফিরছিল। তখন কিম ফ্রেডকে একটা বন দিয়ে বলে, ডোন্ট ওয়ারি, এটার ভেতরে একটু দুধ নেই, এটা খেলে আপনার অ্যালার্জি হবে না। ঠিক তখনই হঠাৎ করে কিম বলে ওঠে, আরে আপনি এসে গেছেন।
ফ্রেড তো কিমের এরকম করা দেখে ভাবে হঠাৎ করে তার আমাকে দেখে ভালোবাসা আসছে কেন। কিন্তু তখনই কিম ফ্রেডকে সাইডে ধাক্কা দিয়ে সামনে যায়, যেখানে একজন পুলিশ অফিসার এসেছিল। আসলে এই পুলিশ অফিসারের ওপরে কিমের আসলে একটু ক্রাশ আছে আর কি। তো এটা বুঝে ফ্রেড হতাশ হয়ে যায়। সে বলতে থাকে, আরে ইয়ার, আমি তো ধোঁকা খেয়ে গেলাম। সে আমার জন্য নয়, বরং এই অফিসারের জন্য এক্সাইটেড ছিল। আসলে এই অফিসারও ওই এতিমখানায় বড় হয়েছে, যেখানে সারা বড় হয়েছে। সে আসলে সারার সাথে দেখা করতে এসেছিল। অফিসার বলে, সারা কোথায়? কিম বলে, সারা তো ড্রেস বিক্রি করতে গেছে। পুলিশ অফিসার বলে, কি, সারা এখন ড্রেস বিক্রি শুরু করেছে? এরপর খুব কষ্টে কিম ওই কথা বাদ দিয়ে অন্য কথা বলা শুরু করে। আর তখন সেখানে সারা চলে আসে। আর এখানে আমরা সারাকে অনেক খুশি দেখতে পাই, কারণ ড্রেস বিক্রি করে টাকা সে পেয়ে গিয়েছিল। কিন্তু অফিসারকে দেখে সারা টাকা লুকাতে থাকে, কিন্তু অফিসার এটা জানতে পেরে যায়। এরপর অফিসার সারাকে একা একটা জায়গায় নিয়ে ওই টাকার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সারা বলে, আমি পার্ট টাইম ড্রেস বিক্রি করার কাজ করছি, সেখান থেকে এই টাকাগুলো পেয়েছি। অফিসার বলে, দেখো, তুমি কোনো কারণ ছাড়াই কোনো বড় বিপদে পড়ে যেও না। আর তোমার সুপার পাওয়ারের ব্যাপারে কারোরই সন্দেহ হতে পারে। আসলে অফিসারের সন্দেহ যে মিডা হত্যা কেসে সারা কোনোভাবে ইনভেস্টিগেশন করছে। এই জন্য সে জিজ্ঞেস করে, ওই হাসপাতালে তুমি কি গিয়েছিলে কখনো? এই কথা শুনে সারা চমকে যায়, কারণ সে ডনের সাথে ইনভেস্টিগেশন করার জন্য ওই হাসপাতালে অ্যাডমিট হয়েছিল। কিন্তু সারা এখানে অফিসারকে মিথ্যে বলে যে, না, আমি তো ওই হাসপাতালের নাম পর্যন্ত শুনিনি। কোথায় সে হাসপাতাল? আচ্ছা, ওটা বাদ দাও। তোমার কি মনে আছে যে ছোটবেলায় একজন ধনী মহিলা এতিমখানায় এসেছিল? আসলে সারা এখানে ডনের মায়ের ব্যাপারে জানতে চাচ্ছিল, এই জন্য এই কথা সারা জিজ্ঞেস করে। অফিসার বলে, আমার তো সেরকম কিছু মনে নেই। এটা বলে সে চলে যায়। কিন্তু অফিসারের জুনিয়র জিজ্ঞেস করে, আপনি এখানে কেন এসেছিলেন? অফিসার বলে, আমার সন্দেহ আমি ছাড়াও এই কেসে অন্য কেউ ইনভেস্টিগেশন করছে। এই কারণে নিজের সন্দেহ দূর করার জন্য আমি সারার সাথে দেখা করতে গিয়েছিলাম। অন্যদিকে সারার বোন ভিনি ফ্রেডের অফিসে আসে আর বলে, সারা বলেছিল আপনি খুব যোগ্য লয়ার, এই জন্য আমি আপনার সাথে কথা বলতে এসেছি। এই কথা শুনে ফ্রেড একটু লজ্জা পায়, কারণ সে এটা এক্সপেক্ট করেনি যে সারা তার প্রশংসা করবে। তাই ফ্রেড অনেক খুশি হয়ে ভিনিকে চেয়ারে বসায়। তারপর ভিনি ফ্রেডকে কিছু বলে, কিন্তু কি বলে এটা দেখানো হয় না। কথা বলা শেষ হওয়ার পর ফ্রেড ভিনিকে নিচে রেখে যায়। তখন কিম ভিনিকে দেখে ভাবে, ভিনি এখানে কি করছে? ওইদিকে ফ্রেড তো ডনের সামনে একটু ভাব নিয়ে বলে, তুমি জানো সারা আমার ব্যাপারে কি বলেছে? সে বলেছে ফ্রেড অনেক যোগ্য লয়ার, সে আমার প্রশংসা সবার সামনে করেছে, আর সারা আমার কাছে একটা ক্লায়েন্টও পাঠিয়েছে। ডন তখন বলে, দেখো, এত ওরা ভালো না। কিছুদিন আগে সে তোমাকে জোকারও বলেছিল, মনে নেই সেটা? কথা বলতে বলতে তারা নিচে আসে। ডন বলে, আমার ওই কেনেতের উপরে সন্দেহ, মনে হয় সে কোনো না কোনো ভুল তো করছেই। ফ্রেড বলে, ঠিক আছে, তাকেও ইনভেস্টিগেশন করি, সমস্যা কি? কিন্তু আমার মনে হয় এই কাজেও আমাদের সারার সাহায্য নিতে হবে, কারণ তার কাছে তো সুপার পাওয়ারও আছে। কিন্তু ডন দ্বিতীয়বার আর সারাকে এইসব বিষয়ে আনতেই চায় না। তাই ফ্রেডকে বলে, ঠিক আছে, ভেবে জানাবো। এরপর ডন সারাকে কল করে বলে, আমি তোমাকে আবারও হায়ার করতে চাই, আর একটা কেস এসেছে। সারা বলে, আচ্ছা, কিন্তু একজন মহান সিইও তো বলেছিল যে তার আমার সাহায্যের প্রয়োজন নেই, তার কি হলো? তখন ডন রেগে বলে, তুমি কি বলতে চাচ্ছ, আমার সাথে কাজ করবে না নাকি? সারা বলে, যদি আমি না করি তাহলে কি তুমি রাজি হয়ে যাবে? এদিকে ডন হতভম্বের মতো পড়ে যায় যে আমি এর কি উত্তর দেব। তাই ডন বলে, আমি জানি তুমি অবশ্যই আসবে, এর মধ্যে আমার তোমাকে খুব প্রয়োজন। তখন সারা বলে, এইবার হলো না কথা, এখন রাস্তায় এসেছো না মিস্টার সিইও? এটা বলে সারা হাসি দিয়ে কল কেটে দেয়। ওইদিকে ডনও বলতে থাকে যে কিরকম সময় এসেছে যে আমাকে অনুরোধও করতে হচ্ছে। এদিকে সারা হাসি থামাতে পারে না আর কিমকে বলে, আমার আবারও কাজ চলে এসেছে। পরের দিন ডন অফিসে অপেক্ষা করছিল, কিন্তু সারা এখনো আসেনি। তাই ডন ফ্রেডকে বলে, এই মেয়ে একদম কাজের না, প্রথম দিনেই দেরি করে আসছে। ফ্রেড বলে, আমি তাকে কল করেছি, দাঁড়াও একটু। কিন্তু ডন বলে, তুমি থামো, আমি নিজে তাকে কল করছি। তারপর একবার রিং হওয়ার সাথে সাথেই সারা তার কল কেটে দেয়। এটা দেখে ডনের ইগো তো হার্ট হয়ে যায় আর বলে, এত বড় সাহস, আমার কল কেটে দেয়। কিন্তু তখন তারা সিসিটিভিতে দেখে সারা টেনশনে পড়ে কোথাও যাচ্ছে। এই জন্য তাড়াতাড়ি নিচে এসে তারা কিমকে জিজ্ঞেস করে। তখন কিম বলে তার কাছে একটা কল এসেছিল, তাই সারা তাড়াতাড়ি বের হয়ে গেছে। জানি না কার কল ছিল, এটা বলে কিম নিজে সারাকে কল করে, কিন্তু সারা তার কলও কেটে দেয়। তখন কিম বলে, সারা অবশ্যই তার বোনের জন্য গিয়েছে, আপনারা তার এতিমখানায় গিয়ে জিজ্ঞেস করলে হয়তো কিছু জানতে পারবেন। এরপর তারা দুজন তাড়াতাড়ি এতিমখানায় যাওয়ার জন্য বের হয়ে পড়ে। এতিমখানায় যাওয়ার পর তারা জানতে পারে সারা সেখানেও নেই, কিন্তু সেখানকার ছবি দেখে ডন বুঝতে পারে সারা আর ওই পুলিশ অফিসার এখানে বড় হয়েছে। এরপর তারা ওয়ার্ডেনের পারমিশন নিয়ে ভিনির রুম চেক করতে শুরু করে।
তো সেখানে কিছু ট্যাবলেট পাওয়া যায়। আসলে ভিনির বেস্ট ফ্রেন্ড আর ওই রুমমেট সিউমি হয়তো এই ট্যাবলেট ব্যবহার করত। ডনের সন্দেহ হয় যে এটা হয়তো নেশা জাতীয় জিনিস। ওইদিকে সারা একটা ডিপার্টমেন্ট স্টোরে গিয়েছিল যেখান থেকে তার কাছে কল এসেছিল, কিন্তু সেখানে সারাকে বলা হয় ভিনি এখান থেকে অ্যাডভান্স কিছু টাকা নিয়ে এখনই বের হয়ে গিয়েছে। এই কথা শুনে সারাও বাইরে আসে আর একটু দূরেই ভিনিকে দেখতে পায়। তখন তার একটু শান্তি লাগে যে ভিনির কিছু হয়নি, কিন্তু তখন সেখানে একটা গ্যাং এসে ভিনিকে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এটা দেখে সারা তাড়াতাড়ি তার পুলিশ ফ্রেন্ডকে কল করে, কিন্তু তার ফোন বন্ধ আসে। আর ঠিক তখনই সেখানে ডন চলে আসে। তো এখানে সারা ডনকে বলে ভিনিকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে, এই জন্য তারা তাড়াতাড়ি তাদের গাড়ি নিয়ে ওই গাড়িকে পিছু করে। ওই গাড়ি একটা বিল্ডিং এর কাছে গিয়ে থামে। সারা তাদের গাড়ি থেকে নেমে বলে আমি এখনই ভেতর গিয়ে দেখছি কি সিন চলছে। তখন ডন তাকে থামিয়ে দিয়ে বলে শোনো, তোমার কি মনে হয় যে তুমি ভেতরে যাবে আর তোমাকে দেখে তারা ভিনিকে ছেড়ে দেবে? ভেতরে জানি না কতগুলো লোক আছে, তুমি একা সেখানে গিয়ে ফেসে যাবে। সারা তখন অনেক টেনশন করে যে তারা আবার ভিনিকে কিছু করে না বসে। ডন প্রথমে সারাকে শান্ত করে বলে দেখো কিছু হবে না, আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। এরপর আমাদের বিল্ডিংয়ের ভেতরে দেখানো হয় এই গ্যাং ভিনিকে এখানে এই জন্য এনেছে কারণ সিউমি এদের থেকে অনেক নেশা জাতীয় জিনিস কিনেছিল আর টাকাও নিয়েছিল। সিউমি ঋণ পরিশোধ করতে পারেনি, তাই তারা তার বেস্ট ফ্রেন্ড মানে ভিনিকে তুলে নিয়ে এসেছে। এরপর ভিনি নিজের ব্যাগ খুলে তাদের কিছু টাকা দিয়ে দেয়। তখন তারা বলে এই টাকা দিয়ে শুধু অনেকগুলো 5 স্টার চকলেট কেনা যাবে, নেশা জাতীয় জিনিস না মেরিজান। সিউমি আমাদের থেকে অনেক মাল নিয়েছে, কিন্তু একবারও সে আমাদের টাকা দেয়নি। ঋণের পর ঋণ নিয়েছে আর ঋণ তো শোধও হয়নি। ওইসব মিলিয়ে অনেক বড় একটা অ্যামাউন্ট, তুমি কি দিতে পারবে? আর দিবেই বা কিভাবে? তখন ভিনি বলে আমার ভাই পুলিশ অফিসার, আমি তার কাছ থেকে টাকা চেয়ে আপনাকে দিয়ে দেব, আমাদের ছেড়ে দিন। তখন সে হাসে আর বলে তোমার ভাইও আছে? তুমি তো নিজে এতিমখানায় বড় হয়েছো আর এখন আমাদের বোঝানোর চেষ্টা করছো। এটা বলে সে ভিনিকে অনেক মারে আর তাকে বেঁধেও রাখে। এর মধ্যেই সেখানে কেউ দরজা নক করে আর সবাই চমকে যায় আর বলে এই জায়গায় আবার কে আসলো? তারপর দুজন লোক দরজার কাছে যায় আর সেখানে ডন হেলমেট পরে দাঁড়িয়েছিল আর বলে স্যার আপনার জন্য একটা ডেলিভারি আছে। এরপর তারা ডনকে ভেতরে আনে আর জিজ্ঞেস করে ডেলিভারি কে পাঠিয়েছে? আমরা তো কিছু অর্ডার করিনি। ডন বলে কিন্তু অ্যাড্রেস তো এটাই দিয়েছে। তখন তারা বলে ঠিক আছে, যা আছে আমাদের দিয়ে যাও। এটা বলে তারা আইটেম নিয়ে নেয় আর ডন ওই আইটেম কেড়ে নেওয়ার বাহানায় তাদের উপরে অ্যাটাক করে আর সারা অন্য একটা রাস্তা দিয়ে ভেতরে আসে। এরপর ওই লোকেরা এই জায়গায় স্মোক ধোয়া ফেলে দেয়। ডন খুব কষ্টে তাদের সাথে লড়াই করে, কিন্তু অবশেষে ওই গ্যাংয়ের লিডার ভিনির গলায় চাকু ধরে আর বলে শোনো, যদি আর একটা মারও পড়ে তাহলে তার গলা কেটে দেব। তাই ডন লড়াই করা বন্ধ করে দেয় আর তারা ডনকে ধরে ফেলে। কিন্তু ডন একদম পাক্কা প্ল্যান করার মানুষ, সে তো কোনো প্ল্যান না করে এখানে আসবে না। এরপর ডন বলে প্ল্যান বি শুরু হবে। এটা শুনে গাড়িতে বসে থাকা ফ্রেড মনে মনে ভেবে নেয় যে এখন আমার মাঠে নামার সময়। তখনই পুলিশের সাইলেন্ট শুনে গ্যাংয়ের লোকেরা চমকে যায় আর বলে কি তুমি পুলিশকে ইনফর্ম করে দিয়েছো? ডন বলে তাছাড়া কি করব, ইনফরমেশন ছাড়া কি পুলিশ আজ পর্যন্ত কোথাও গিয়েছে? ঠিক তখনই দরজা খুলে আর সেখানে কমান্ডার মতো কস্টিউম পরে দাঁড়িয়ে থাকে ফ্রেড আর পেছনে অনেক লোকও ছিল। ভিতরে গুন্ডাদের উপরে অনেকগুলো লেজার লাইট পড়ে আর তখন তারা অনেক ভয় পেয়ে যায়। তারা এটা ভাবে যে পুরো ফোর্স চলে এসেছে আর সবাই তাদের উপর গান পয়েন্ট করেছে, তাই তারা ভিনিকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বাইরে গিয়ে জানতে পারে এটা কোনো ফোর্স ছিল না, বরং তাদের বানানো একটা প্ল্যান ছিল, যেটা দেখে গ্যাংয়ের লোকেরা ধোঁকা খেয়েছে। তারা তাড়াতাড়ি গাড়িতে উঠে সেখান থেকে বের হয়ে যায়। যখন ডন বাইরে আসে তখন জানতে পারে ওই লোকেরা ডনের গাড়ির চাবিও নিয়ে চলে গেছে। সারা তাদের গাড়ির পেছনে দৌড়ায় আর ডন সারার পেছনে দৌড়ায়, কিন্তু এই ফ্রেড চাবি ছাড়া গাড়ি স্টার্ট করার চেষ্টা করে। এরপর সারা একটু উঁচু জায়গায় গিয়ে নিজের সুপার পাওয়ার ব্যবহার করে দেখে যে ওই গ্যাংয়ের গাড়ি কোথায় যাচ্ছে। কিন্তু সারা যত বেশি দেখার চেষ্টা করে তার তত বেশি কষ্ট হয়, কারণ সে যদি খুব মনোযোগ দিয়ে দেখে তাহলে হয়তো বেহুশ হওয়ার ভয় আছে। সারা বেহুশে পড়ে যেতেই লাগে, ঠিক তখনই ডন তাকে দেখে ফেলে। এর মধ্যে সেখানে একটা গাড়িও চলে আসে, কিন্তু তখনই ডন তাড়াতাড়ি এসে সারাকে বাঁচায়। সারা তো একটুর জন্য বেঁচে যায়। ডন তো ভয় পেয়ে যায় আর সারাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। আর এখানেই এই পার্টিও শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের এই পার্টি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।